মনে মনে ভেবে নিলাম। যাই হোক, আমি মঞ্চে আছেন আমার প্রত্যেক শ্রদ্ধেয় নেতৃত্ব যারা আছেন, আমার সহকর্মী বন্ধুরা যারা আছেন, আমি সবার আগে কমরেড সুভাষ চক্রবর্তীর অমলিন স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা, আমার লাখো লাল সালাম জানাই। আমি বলার আগে যখন রানাদা বলছিল, রানাদাটা কথা বলছিল, এটা আমার ক্ষেত্রে কথাটা মেলে, বা দীপশিতা, আমাদের অনেকের জন্যই এটা সত্যি যে আমাদের কখনো সরাসরি সেই সুযোগ হয়নি কমরেড সুভাষ চক্রবর্তীকে কাছ থেকে দেখার বা তার সঙ্গে সরাসরি তার নেতৃত্বে কাজ করার, আমাদের সেই সুযোগ হয়নি। নিশ্চয়ই সেই সুযোগ যদি পেতাম তাহলে আরও অনেক কিছু শিখতে পারতাম, গণ আন্দোলনের আরও অনেক দিগন্ত খুলে যেত আমাদের সামনে। কিন্তু তার সেই সুযোগ না হয়ে থাকলেও কমরেড সুভাষ চক্রবর্তীরা যে মিছিলে একদিন হেঁটেছেন, সেই মিছিলে আমরা হাঁটছি, সেই মিছিলে আমরা হাঁটার চেষ্টা করছি। এইটা ভাবতে যে গর্ব হয়, সে গর্ব আমারও, সে গর্ব আপনাদেরও, সবার, আমাদের সম্মিলিত গর্ব এটা। এবং এই গর্ব নিয়েই আমাদের যে কারণে এই মিছিলে আঘাত আসে, আক্রমণ আসে, অনেক সময় পরাজয় আসে, দুপা পিছোতে হয়, তবু আমরা কখনো হতাশ হই না, কখনো হতাশ হব না। তার কারণ আমরা জানি যে আমাদের থেকে অনেক কঠিন, এর চেয়ে অনেক প্রতিকূল, অনেক কঠিন পথ আমাদের আগে কমরেড সুভাষ চক্রবর্তীরা পার করেছেন, এবং পার করে সেই পথ শেষ হয়েছে কোনো পরাজয়ের মধ্যে দিয়ে নয়, কোনো হতাশার মধ্যে দিয়ে নয়, জয়ের মধ্যে দিয়ে সে পথ শেষ হয়েছে। আমাদের পথও জয়ের মধ্যে দিয়েই শেষ হবে, জয়ের দিকেই আমাদের এই পথ আমাদেরকে নিয়ে যাবে। সদ্য যে আন্দোলন হয়েছে সিজেপির যে প্রদেশ দিল্লিতে নিটের পেপার লিক ইত্যাদি সম্পর্কে, আমি বলার আগেও বাকিরা যারা বলেছেন তারা বলেছেন এর আন্দোলনের ভালো দিকগুলো, আন্দোলন থেকে কি উঠে এসছে, ইতিবাচক কী কী উপাদান আমরা পেয়েছি, আপনারাও কম বেশি জানেন। এরকম অনেক ভালো দিক এই আন্দোলনটার ফলে হয়েছে। কিন্তু এই আন্দোলনটার ফলে একটা বিরাট সমস্যা হয়েছে, তা হচ্ছে যবে থেকে আন্দোলনটা হয়েছে তবে থেকে রাত্রির হলেই মোদি এখন মদন মিত্র হয়ে যাচ্ছে। এবার রাত্রিবেলা খেয়ে দিয়ে কাজ নেই, একটা করে ফোনটাকে পকেট থেকে বার করে মুখের সামনে ধরে হাই ফ্রেন্ডস বলে শুরু করে। আগে যেরকম শুনতাম নমস্কার মদন মিত্র লাইভে আছি, এখন সেরকম শুনি হ্যালো ফ্রেন্ডস আমি এসে গেছি বলে এক ভাষণ দেওয়া শুরু করেছেন। তো আমি দেখলাম দিন দুয়েক আগে উনি একটা চমৎকার কথা বলেছেন ওনার এই রাত্রির হ্যালো ফ্রেন্ডসে, ওনার এই ইনস্টাগ্রামের ভিডিওতে বলছেন যে যুব সমাজ আমায় খুব গালাগাল দিয়েছে, এমনকি আমাকে আমার মা তুলে গালাগাল দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমি ওদেরকে ক্ষমা করে দিচ্ছি। আর তো ওনার তো পোষা মিডিয়া বসেই আছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল, স্ক্রিপ্ট আগে থেকে তৈরি ছিল, মোদিজি আমাদের কি মহান, জেনজিকে ক্ষমা করে দিয়েছে, যুব সমাজকে ক্ষমা করে দিয়েছে। আমার এইটা শুনে আমার মনে পড়ে গেল ছোটোবেলা, আপনাদের অনেকের এ ব্যাপারে স্মৃতি আমার থেকে অনেক বেশি উজ্জ্বল হবে। ছোটোবেলা ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশার ক্যাসেট আমাদের বাড়িতে দেখেছিলাম, মানে সে আমার বাবা কাকার কেনা। তো আমরা যখন ছোটোবেলা বড় হচ্ছি তখনও সিডি আসেনি, টেপ রেকর্ডার ছিল, তো বাবার সঙ্গে সেই ভানুর কৌতুক নকশার ক্যাসেটে, তখন তো এই এখনকার এই স্ট্যান্ড আপ কমেডি শুরু হয়নি, কিন্তু তার ঠিক আগের সময় ছিল, ধাপ ছিল ওটা। তাতে আমার মনে আছে একটা ক্যাসেটে ভানুর কৌতুক নকশা একটা স্কিট ছিল যে ভানু মঙ্গল গ্রহে চলে গেছে, স্পুটানিকে চেপে কি একটা হয়েছে, ভানু সে স্পুটানিক রওনা হয়ে গেছে মঙ্গল গ্রহে, ভানু মঙ্গলে পৌঁছে গেছে। এবার মঙ্গলে পৌঁছে ওখানে মঙ্গলদা বলে একজনের সঙ্গে ভানুর দেখা হয়েছে। এবার সে ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে পৃথিবীর ব্যাপারে খবর নিচ্ছে, তোমাদের ওখানে খেলাধুলো কেমন হচ্ছে, গান বাজনা কেমন হচ্ছে, এখন রাজনীতি কেমন, ইত্যাদি ইত্যাদি। তো এরকম প্রশ্ন, আর ভানু তাকে, ওই ভানু বন্দ্যোপাধ্যায় যেরকম বাঙাল ভাষায় যে কথা বলতেন, তো তাকে উত্তর দিয়ে যাচ্ছেন। এরকম প্রশ্ন তো চলতে চলতে তাকে এবার জিজ্ঞেস করেছে মঙ্গলদা যে তোমাদের পৃথিবীতে ধর্মর অবস্থা কি, এখন ধর্ম কেমন? তো ভানু উত্তরে বলছে, মঙ্গলদা কি কইব আপনারে, ধর্ম তো আমাদের এক নম্বর, ক্ষমা পরম ধর্ম। যে সমস্ত দেশ আমাকে হইতে বেশি শক্তিশালী সেই সব দেশকে আমরা সবসময় ক্ষমা করে দিই। একদিন পরে মোদির এই যুব সমাজকে ক্ষমা করে দেওয়া শুনে আমার ভানুর ওই লাইনটা মনে পড়ে গেল, মোদি যুব সমাজকে ক্ষমা করছেন কারণ উনি জানেন ভারতের যৌবন ওনার থেকে অনেক 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 বেশি শক্তিশালী। এটা কোনো, আরে ক্ষমা তো যে যেতে সে করে, আপনি হেরে গেছেন, পরাজিতরা আবার জয়ীকে কি ক্ষমা করবে? পরাজিতরা তো জয়ীর কাছে ক্ষমা চায়। ভারতের যৌবনের জয় হয়েছে, ভারতের যুব সমাজ জিতে গেছে, তারা ঠিক করবে তারা আপনাকে ক্ষমা করবে কি না করবে। আপনি কোন হরিদাস পাল রাত দুপুরবেলা ভিডিও বানিয়ে যুব সমাজকে ক্ষমা করছেন? দেখুন, আমি 1, 2, 3, 4 করে, আমি কমরেড মোহাম্মদ সালিম আছেন, উনি বলবেন। আমি তার আগে অনেকে বলেছেন, আমি খুব বেশি সময় নিচ্ছি না, আমি 1, 2, 3, 4 করে যা 3টে কথা বলছি। প্রথম কথা, এই ককরোচ জনতা পার্টির দেখুন এই একটা আন্দোলন, একটা লড়াই, যন্তর মন্তরের একটা বিক্ষোভ, বা ভারতের কতগুলো বড় শহরে, পাটনা হতে পারে, কলকাতা, আসামে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়া, এটা তো একটা লড়াই। কিন্তু এই একটা লড়াই একটা বিরাট বার্তা দিয়ে গেল। তা হচ্ছে, প্রথম বার্তা হচ্ছে এই যে ভারতবর্ষে তথাকথিত ওই কর্পোরেট মিডিয়া, গদি মিডিয়ার দিন শেষ। ওরা যত পারে দালালি করুক না কেন, গদি মিডিয়া, একটা ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে, একটা ধর্মেন্দ্র প্রধানের পরাজয় হয়েছে, কিন্তু মোদির যে এই যে গোয়েবেলসিও একটা
প্রচার যন্ত্র, যেটা 2014 আগে থেকে 2012-13 সাল থেকে চলে আসছে ভারতে, একচেটিয়া একরোখা মোদির গোয়েবেলসীয় প্রচার যন্ত্র, যার সামনে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো বিরুদ্ধ মত, কোনো সত্যি কথা, কোনো বিজ্ঞান মনস্কতা, কোনো কিছু গত 15-16 বছরে টেকেনি। সেই গোয়েবেলসীয় প্রচার যন্ত্রর দিন শেষ হয়ে গেছে। গদি মিডিয়া আগের দিন রাত্রিবেলা পর্যন্ত ওদেরকে নিউজ প্রিন্ট খরচা করতে হয়েছে, টেলিভিশনে লাইভ ভাষণ দিতে হয়েছে যে আমাদের মোদিজি এত শক্তিশালী, ইয়ে মোদি কা সরকার है, यहाँ पे कोई इस्तीफा नहीं होगा। মোদির সরকার কাউকে ইস্তফা, এখানে কারোর তো ক্ষমতা নেই ইস্তফা দেওয়া হবে। সোনাম ওয়াংচু যখন প্রতিবাদ শুরু করেছিলেন, যখন অনশন শুরু করেছিলেন, যখন ককরোচ জনতা পার্টির মুভমেন্ট শুরু হয়েছিল, একটা কোনো গদি মিডিয়া সেটাকে নিয়ে কোনো খবর করার প্রয়োজন করেনি, সেটাকে কভার করেনি। বরং যত রকমভাবে সেটাকে, যখন একটা সময়ের পরে সেটাকে আর উপেক্ষা করা সম্ভব হলো না, তখন যত রকমভাবে সম্ভব সেটাকে নিয়ে উল্টো পাল্টা, যাকে বলে একটা ন্যারেটিভ নির্মাণ তারা করে গেছে। কিন্তু একা ধর্মেন্দ্র প্রধানের যদি পরাজয় হয়ে থাকে, তাহলে কম করে ভারতের 10 থেকে 15টা বড় বড় মিডিয়া ব্যারন, মিডিয়া হাউসের পরাজয় হয়েছে। আগের দিন রাত পর্যন্ত ওরা যে কথা বলে গেছে, পরের দিন সকালবেলা প্রমাণিত হয়েছে এত কিছু করে ওরা মোদিকে বাঁচাতে পারলো না, ধর্মেন্দ্র প্রধানকে বাঁচাতে পারলো না। আলটিমেটলি যুব সমাজ যে দাবিতে পথে নেমেছিল, সেই দাবি ওরা আদায় করে ছাড়লো। আগের দিন রাত্রিবেলা পর্যন্ত এদেরকে দেখলে করুণা হয়। আমাদের রাজ্যে দেখবেন শুভেন্দু অধিকারী যখন মিড ডে মিলে ডিম বন্ধ করে দিল, তখন কিছু লোক প্রচার করা শুরু করলো ডিম খাওয়া কত খারাপ, আসলে রাজমার চাওয়ালে কত ভালো, রাজমাতে আর পনিরে কত ভালো প্রোটিন আছে। তারপরে যখন আবার এত বিক্ষোভ, এত প্রতিবাদের পরে আবার এখন ডিম চালু করতে বাধ্য হয়েছে, এখন তারাই আবার এখন রচনা লিখছে যে না দেখো ডিম খেলে কত বাচ্চাদের কত স্বাস্থ্যের উপকার হয়। মানে এর আগে ডিম তুলে দেওয়াটা মাস্টার স্ট্রোক ছিল, এখন ডিম চালু করাটা আবার মাস্টার স্ট্রোক হয়ে গেছে। তেমন আবার আগের দিন রাত্রিবেলা পর্যন্ত যারা বলে গেল এই যে ধর্মেন্দ্র প্রধান কিছুতেই ইস্তফা দেবে না, এইটা আসলে মোদির কত বড় মাস্টার স্ট্রোক। পরের দিন সকালবেলা থেকে যাকে বলে ফেলা থুতু চাটতে হলো ওদেরকেই বলা শুরু করতে হলো যে আসলে ধর্মেন্দ্র প্রধান এই যে ইস্তফাটা দিয়ে দিল, এইটা হচ্ছে আসলে মোদিজির মাস্টার স্ট্রোক। গোটা ভারত দেখতে পেল সেই দিন আসতে চলেছে যখন 2029 সালের লোকসভা ভোটের গণনা হবে। দুপুরের পর থেকে এই গদি মিডিয়াগুলো বলা শুরু করবে যে 2014 সাল থেকে মোদিজি পরপর জিতছিলেন, ওটা মোদিজির মাস্টার স্ট্রোক ছিল। এই যে এবার 2029 সালে মোদিজি হেরে গেলেন, এই হেরে যাওয়াটাই ওনার মাস্টার স্ট্রোক। মোদি এই মাস্টার স্ট্রোক দিয়ে 2029-এ বাড়ি চলে যাবেন, তার প্রস্তুতি গোটা দেশ জুড়ে শুরু হলো। যতগুলো ন্যারেটিভ ছিল এতদিন পর্যন্ত, যা কিছু নিয়ে আপনি প্রশ্ন করবেন, চাকরি বাকরি, কলকারখানা, মানুষের কৃষকের ফসলের ঋণে আত্মহত্যা করা থেকে শুরু করে, পেপার লিক থেকে শুরু করে দাঙ্গা, আপনি যা নিয়ে প্রশ্ন করবেন, কেন নোট বাতিল হবে, কেন এনআরসি হবে, আপনি যা নিয়ে প্রশ্ন করবেন, আপনি হয় বাংলাদেশি, নয় পাকিস্তানি, নয় আপনি হচ্ছে দেশদ্রোহী, তোকে পাকিস্তান পাঠিয়ে দেবো। আমি দেখি দুদিন আগে দেখি তসলিমা নাসরিন কলকাতায় এসছে, তাকে মঞ্চে দাঁড় করিয়ে কতগুলো বিজেপির লোক ভাষণ দিচ্ছে। সত্যিই তো, এবং এটা এই কথাটার মধ্যে কোনো অন্যায়ও নেই যে একজন লেখিকা, তার লেখা আমার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তিনি ঠিক লিখতে পারেন, ভুল লিখতে পারেন, কারোর পছন্দ হবে, কারোর পছন্দ হবে না। কিন্তু একজন মানুষ যদি কিছু লিখে থাকেন, তার জন্য তাকে তার দেশ ছাড়তে হবে কেন? এ তো ন্যায্য প্রশ্ন, এই প্রশ্ন তো ওঠাই উচিত। যে কোনো গণতান্ত্রিক মানুষ এই প্রশ্ন করবে, এবং এই প্রশ্নে তো আমাদের সঙ্গে অন্য কারোর কোনো মতের কোনো অমিল নেই। কিন্তু ভাবতে অবাক লাগে এই প্রশ্ন দাঁড়িয়ে করছে কে? তসলিমা নাসরিন কিছু একটা লিখেছে বলে তার মতামত প্রকাশের জন্য তাকে দেশ ছাড়তে হবে কেন, এই প্রশ্ন করছে কে? যারা গত 15 বছরে ভারতে কেন তেলের দাম বাড়ছে, কেন কলেজের মাইনে বাড়ছে প্রশ্ন করলে উত্তরে বলে তোকে চল, তোকে বাংলাদেশ ছেড়ে দিয়ে আসি, তোকে পাকিস্তানে রেখে দিয়ে আসি, তোকে ভারতে থাকতে হবে না। যারা 15 বছর ধরে আমাদেরকে বাংলাদেশ আর পাকিস্তান দেখিয়ে গেল, তারা এসে প্রশ্ন করছে বিরুদ্ধ মতের জন্য কাউকে কেন দেশ ছাড়তে হবে। যাই হোক, এখন এদের যত এরকম ন্যারেটিভ ছিল, তুমি দেশদ্রোহী, তুমি পাকিস্তানি, তোমার ফরেন ফান্ডিং হচ্ছে, তোমার জন্য বিদেশ থেকে টাকা আসছে, তোমার জন্য ডিপ স্টেট চলছে, এই চলছে সেই চলছে, এদের যাবতীয় এই এতদিন ধরে ন্যারেটিভগুলো কাজে দিত। কিন্তু এখন এই ন্যারেটিভগুলো একটা খিল্লিতে রূপান্তরিত হয়েছে, একটা পরিহাসে রূপান্তরিত হয়েছে। যখন টেলিভিশন চ্যানেল 8-10টা চ্যানেল মিলে সন্ধ্যাবেলা প্রাইম টাইম শো করছে যে কীরকমভাবে ডিপ স্টেটের মাধ্যমে টাকা আসছে, কীরকমভাবে বাংলাদেশ থেকে টাকা আসছে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে টাকা আসছে, মঙ্গল গ্রহ থেকে টাকা আসছে, চায়না থেকে টাকা আসছে, যখন চলছে, তখন দেখলাম মহারাষ্ট্রের 3টে ছেলে হাতে একটা ক্যামেরা মোবাইল নিয়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে রিল বানাচ্ছে, কাকে একটা ফোন করে, হ্যাঁ জিনপিং শোনো না, তুমি প্রতিবাদকে ফান্ড করো, এই আচ্ছা শোনো না, তাহলে আমরা প্রতিবাদে আছি, 3 কাপ চা খাচ্ছি, তোমার কিউআর কোডটা পাঠাচ্ছি, টাকাটা পাঠিয়ে দাও তো, থ্যাংক ইউ বলে। এই বলছি, এই যে একটা 10 সেকেন্ডের একটা রিল, ওদের রিপাবলিক থেকে শুরু করে, জি থেকে শুরু করে, ওদের আজ তাক থেকে শুরু করে, ওদের যাবতীয় হাজার হাজার কোটি টাকার মিডিয়ার ইনভেস্টমেন্টকে এক হাটে কিনে আর এক হাটে বেচে দিল ওই একটা 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিল। গোটা দেশ জুড়ে শয়ে শয়ে
শয়ে শয়ে কোটি টাকা খরচা করা মেনস্ট্রিম মিডিয়া, কর্পোরেট মিডিয়ার ফান্ডেড এই শোগুলো একটা পরিহাসে পরিণত হলো। এইটা হচ্ছে আজকের দিনে বিজ্ঞানকে, প্রযুক্তিকে ব্যবহার করে আজকের দিনের নতুন ভারতের নতুন রাজনৈতিক ন্যারেটিভ নির্মাণের যে লড়াইয়ে আজকের যুব সমাজ নেমেছে, সেই লড়াইয়ের সাফল্য। এবং দেখুন, এই যুব সমাজ বলতে আমরা বলছি খালি বিজেপি বিরোধী যে মানুষ আছেন তাদের পরিবার, কি সরাসরি বিজেপির এই অন্যায়গুলোর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন যে কৃষক পরিবার, যে শ্রমিক পরিবার, যে বাস্তুহারা পরিবার, আমি খালি তাদের কথা বলছি না। আপনারা জানেন, আপনারা দেখেছেন এই গোটা সময়কালটা জুড়ে যুব সমাজের এই বিক্ষোভের আগুন বিজেপির নেতাদের ঘর অবধি পৌঁছে গেছে। এই যুব সমাজ মানে খালি এখানে একটা বামপন্থী পরিবারের ছেলে মেয়ে নয়, একটা কংগ্রেস পরিবারের ছেলে মেয়ে নয়, একটা সমাজবাদী পার্টির পরিবারের ছেলে মেয়ে নয়, বিজেপি পরিবারের নেতার ছেলে মেয়েরা, তারা ককরোচ জনতা পার্টির এই মুভমেন্টে, এই যন্তর মন্তরে নেবে, তারা কাঁধে কাঁধ মিলে লড়ে গেছে মোদীর সরকারের বিরুদ্ধে। আমি নামগুলো দেখছিলাম, আমি আশাটাকে হাতে লিখছিলাম, নাম সব মানে খুব পরিচিত নাম নয় এগুলো। আসামের মন্ত্রী কেশব মাহান্ত, তার মেয়ে, তার নাম হচ্ছে দিবিশা মহন্ত, সে এই আন্দোলনে স্লোগান দিচ্ছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। তো আসামের বিজেপি সরকারের কিছু অন্যান্য কিছু মন্ত্রী, তারা আসামের এই বিজেপি মন্ত্রীকে নিয়ে প্রশ্ন করেছে যে ওর বাড়ির মেয়ে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সামলানো হবে না কেন? হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে, দয়া করে ওকে প্রশ্ন করবেন না, আজকের দিনের ছেলেমেয়েরা, আমাদের পরের প্রজন্ম, কোথাও লেখা নেই যে তারা আমরা যা বলবো, বাবা মায়েরা যা বলবে তাই শুনবে। এদের প্রত্যেকের নিজের মতামত আছে। ওর মেয়ে করছে, কালকে এটা আমার ছেলে মেয়ে করতে পারে। আমি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, কালকে হয়তো আমার ছেলে মেয়েও মোদির বিরুদ্ধে স্লোগান দেবে, এই জিনিসও হতে পারে। তাই এখন ওকে এইসব নিয়ে প্রশ্ন করতে যাবেন না। ভুবনেশ্বরের এখন এমপি অপরাজিতা সারঙ্গী, উড়িষ্যার একটি কেন্দ্রের এমপি, তার মেয়ে অর্চিতা রাহার, সে এই আন্দোলনে একটা নেতৃত্বদানকারী একটা ভূমিকা পালন করেছে। এবং তাছাড়াও আমাদের সিপিআইএম-এর লিবারেশনের যে কমরেড অনশন করছিলেন, দেখছিলাম তার ইন্টারভিউতে বলছেন যে আমার পরিবার মানে হার্ডকোর বিজেপি সমর্থক পরিবার থেকে শুরু করে একাধিক ছেলে মেয়ে, তারা কেউ বলছে আমার বাবা বম্বে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, কেউ বলছে আমার মা অমুক জায়গায় বিজেপির মণ্ডলের নেতা, কেউ বলছে আমার বাবা আরএসএসের ওখানকার একজন সংগঠক। আরএসএস বিজেপি পরিবারের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসছে এবং তাদের গলায় নতুন ভারত কথা বলছে। এবং যেটা এই আন্দোলন আমাদেরকে খুব জোরালোভাবে এই বার্তা দিল যে বিজেপিকে হারানো যায় মানে আন্দোলনের মাধ্যমে তো হারানো যায়। ওরা বলেছিল পদত্যাগ করব না, আমার মন্ত্রী পদত্যাগ করবে না, ওদেরকে পদত্যাগ করাতে হলো। আপনারা নিশ্চয়ই ওই ভিডিওটা দেখেছেন। অনেকদিন ওইখানে অবস্থান চলার পরে ছেলেগুলো চলে আসছে, আসার সময় একটা ছেলে সে পুলিশকে বলছে যে পুলিশ আঙ্কেল চললাম, নীতিন গাডকারির সময় আর একবার দেখা হবে, মানে চিন্তা করবেন না কদিনের মধ্যে আবার আসছি। সুতরাং ওদেরকে হারানো যায়। ওদের এই যে অহংকার যে ভাই আমি জিতে গেছি, মানে আমি ভোটে জিতে আসিনি, আমি যুদ্ধে জিতে এসেছি, আমি রাজা, আমাকে তুমি প্রশ্ন করার কে, আমার কাছে তুমি কৈফিয়ত চাওয়ার কে? আমি আপনাদেরকে বলছি আন্দোলনটা কি ছিল। 91টা ছেলে মেয়ে, আজকে খালি একটা নিটের পেপার লিকের প্রশ্ন নয়, 91টা ছেলে মেয়ে আমাদের দেশে এই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আত্মহত্যা করেছে 2021 সাল থেকে আজকের মধ্যে। আপনাদের একটা ঘটনা মনে আছে, কদিন আগে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ একটা ঘটনা ঘটলো, একটা ট্রেনের একটা লেভেল ক্রসিং খোলা, সেই রেলের যে গার্ড সে মদ খেয়ে চুর হয়ে পড়ে আছে, তার কোনো হুঁশ নেই, সে ক্রসিংটাকে বন্ধ করেনি, কতগুলো বাচ্চা রেল লাইন পার করতে গিয়ে ট্রেন আসলো, 3টে বাচ্চাকে লাইনের ওপর মেরে দিয়ে কেটে দিয়ে চলে গেল। দেখে আমরা শিউরে উঠেছিলাম। পরে সে ভিডিও দেখছি, যখন সেই রেলের গার্ডটাকে ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, সে মদের নেশা এমন চুর, তার হুঁশই নেই যে তার অপদার্থতায়, তার নেশায় 3টে অবলা বাচ্চার এরকমভাবে প্রাণ চলে গেল। এবং আমরা সবাই দেখুন, লোকটা তো ইচ্ছে করে মেরে ফেলেনি বাচ্চাগুলোকে, কিন্তু এত বড় একটা গাফিলতি, তার জন্য তার শাস্তি পাওয়া উচিত, তার সারা জীবন জেলে থাকা উচিত, আমি আপনি সবাই মনে করি। বলুন তো, একটা লোকের মদের নেশার জন্য যদি 3টে বাচ্চার প্রাণ চলে যায়, তার আমরা শাস্তি চাই, তো অন্য একটা লোকের ক্ষমতার নেশার জন্য 91টা বাচ্চার প্রাণ চলে গেছে আমাদের দেশে, তাকে কেউ প্রশ্নটা করতে পারবে না, তার কাছে কেউ একটা জবাব চাইতে পারবে না, একটা অ্যাকাউন্টেবিলিটি চাইতে পারবে না। আর অ্যাকাউন্টেবিলিটি চাইলে তার উত্তর হচ্ছে তোমরা দেশদ্রোহী, তোমরা পাকিস্তানি, তোমরা চীনের দালাল, আর তোমরা ভোটে হেরে গেছো, আমরা ভোটে জিতে গেছি। এই যে ওদের ন্যারেটিভ নির্মাণ, ট্রেনের একটার পর একটা দুর্ঘটনা ঘটবে, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, এতগুলো মানুষের প্রাণ চলে গেল। কুম্ভের সময় দিল্লিতে স্ট্যাম্পিড হয়ে এতগুলো মানুষ, রেলের একটা ভুল অ্যানাউন্সমেন্টের জন্য পায়ে চাপা পড়ে মারা গেল দিল্লি স্টেশনে এতগুলো মানুষ, আজ অব্দি সংখ্যা জানতে পারলাম না। আপনি প্রশ্ন করতে চান, গোটা বিজেপির গদি মিডিয়া, তার সঙ্গে আইটি সেল,
প্রচারে নেমে গেল কি, আমাদের যিনি রেলমন্ত্রী আমাদের দেশের, কি শিক্ষিত মানুষ, কি ভালো ইংলিশ বলেন, আর ইনি আইআইটি পাস। আর ওর আইআইটি পাশে সার্টিফিকেট ধুয়ে জল খাবো যদি রেলমন্ত্রীর জন্য এতগুলো মানুষের প্রাণ যায় প্রতি মাসে? কিন্তু প্রচার কি? করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হলো সেটা প্রচার নয়, সিগন্যালিং সিস্টেম ফেল করছে প্রত্যেক মাসে কোথাও না কোথাও ছোট বড় অ্যাক্সিডেন্ট ঘটছে, মানুষের প্রাণ যাচ্ছে, এটা প্রচার নয়। প্রচার কি? এই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এসে সেই রেল লাইনের ধারে চেয়ার পেতে বসে রিলিফের কাজকে তদারকি করছেন। এর থেকে প্রমাণ হয় উনি কত ভালো রেলমন্ত্রী। এই যে 15 বছর ধরে মিডিয়াকে পকেটে ভরে এরা যা ইচ্ছে তাই করে গেছে, মানুষের স্বাভাবিক প্রশ্নগুলোকে নস্যাৎ করে দিয়ে, চোখ রাঙিয়ে দিয়ে নিজেদের ইচ্ছে মতো রূপকথার গল্পকে রাজনীতি ন্যারেটিভ বানিয়ে গেছে। আজকের দিনের, আজকের প্রযুক্তির সামনে, আজকের যুব সমাজে সেই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার কারণে ওদের এই হাতিয়ার আর কাজে লাগছে না। আমার কথাকে আমি এইটা বলেই আমি শেষ করতে চাই, যে আন্দোলন দেখিয়ে দিল বিজেপিকে হারানো যায়, বিজেপিকে হারানো সম্ভব, এবং বিজেপি হারছে। খালি আন্দোলনে হারছে তাই নয়, আপনারা জানেন আজকে বাই ইলেকশনের কথা, আজকে বাই ইলেকশনের খবর, বাকিপুরের খবর সেলিমদারা বলার সময় সেলিমদা বলবেন নিশ্চয়ই আরও বিশদে। কিন্তু যেটা মিডিয়ায় দেখাচ্ছে, 3টে আসনে বাই ইলেকশন হয়েছে, একটা বিহারের বাকিপুরে 1995 সাল থেকে বিজেপির জেতা সিট, ওদের সর্বভারতীয় সভাপতি ওখান থেকে ওইখানকার এমএলএ ছিলেন, তিনি সভাপতি হয়েছেন বলে ওখানে বাই ইলেকশন হচ্ছে, সেখানে বিজেপি হেরেছে। মধ্যপ্রদেশ আর একটা বিজেপি শাসিত রাজ্য, সেখানে দাতিয়া, সেখানে বিজেপি হেরেছে। এবং গুজরাটের যে আসনে আজকে বিজেপি জিতেওছে, মোদির নিজের রাজ্য গুজরাট, সেখানে যে বিজেপি জিতেওছে, সেখানেও গতবারের থেকে 9% কম ভোট পেয়েছে এবার বিজেপি। গোটা দেশে বিজেপি হারতে শুরু করেছে, বিজেপিকে হারানো যায়। আমি আপনাদের অনেকের সাথে আমার ধারণা, আমার এই অভিজ্ঞতা মিলবে। গত 6-7 মাস ধরে বিশেষ করে একটা জিনিস দেখছি, যখন এটাকে নিয়ে কথা হচ্ছে যে 29-এ কী হবে লোকসভার ভোটে, বিজেপি জিতবে না হারবে, দেখবেন একটা কথা খুব শুনছি, যে বিজেপিকে হারানো যাবে না। যারা বলছে যে বিজেপি হারবে তারা তো বলছে, অনেকে বলছে না বিজেপিকে এবার হারাতে হবে, ওরা হারবে। আর এক অংশের মানুষ রয়েছেন যারা বলছেন না বিজেপিকে হারানো যাবে না, ওরা ঠিক এই ডিলিমিটেশন করছে, ওরা ঠিক ইলেকশন কমিশনকে ম্যানেজ করে নিচ্ছে, ওরা ঠিক কিছু না কিছু একটা করে জিতে যাবে। অর্থাৎ দেখুন, যিনি বলছেন যে বিজেপির হারা উচিত, এটা তো পরিষ্কার যে তিনি বিজেপির বিরুদ্ধেই ভোট দেবেন। আর বিজেপি জিতবে যে মানুষটা বলছেন, তিনিও কিন্তু বিজেপিকে খুব ভালোবেসে সমর্থন করে এটা বলছেন। একটা বড় অংশের মানুষ, নিশ্চয়ই অনেকে সমর্থনও করছেন, আমি বলছি না যে কেউ সমর্থন করছেন না, কিন্তু একটা বড় অংশের মানুষ যারা বিজেপিকে হারানোর ব্যাপারে অতটা কনফিডেন্ট নন, তাদেরও কিন্তু মনোভাবটা হচ্ছে বিজেপি ভালো কাজ করেছে তাই বিজেপি জিতবে স্ট্রেট হবে, এমন নয় ব্যাপারটা। বিজেপি ঠিক কিছু না কিছু একটা করে ইলেকশন কমিশনকে একে ওকে ধরে ম্যানেজ করে ক্ষমতায় থেকে যাবে। অর্থাৎ এই মানুষটার ভোটটা কিন্তু বিজেপির পক্ষে যাবে না, এই মানুষটার সমর্থন কিন্তু বিজেপির পক্ষে নয়, এই মানুষটার রাজনৈতিক অবস্থান কিন্তু আজকের তারিখে আর বিজেপির পক্ষে নয়। ভারতের জনগণের একটা বড় অংশ কিন্তু বিজেপি থেকে সরে গেছে, এবং এই সরে যাওয়ার প্রভাব কিন্তু যদি আমরা তাকিয়ে দেখি, যে সিস্টেমকে কন্ট্রোল করে বিজেপি ভেবেছিল যে আমরা চালিয়ে যাব, দিনের পর দিন ক্ষমতায় থাকবো, সেই সিস্টেমের মধ্যেও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে। আমি মিডিয়ার কথা বললাম, কর্পোরেট মিডিয়ার কথা বললাম। কর্পোরেট মিডিয়া যেখানে ফেল করেছে, বা কর্পোরেট মিডিয়া ব্যর্থ করিয়ে অল্টারনেট মিডিয়া সেই জায়গাটাকে নিয়ে নিয়েছে। যদি আপনারা দেখেন যে সিস্টেম, এই যে ওদের পরিবারের মধ্যে, ওদের পরিবারের ছেলেমেয়েরা বেরিয়ে এসে বিজেপির বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে। যদি আপনারা দেখেন, ধরুন জুডিশিয়ারি, এই ককরোচ জনতা পার্টিটা কি আসলে? এটা তো কোনো পলিটিক্যাল পার্টি নয়। ভারতের চিফ জাস্টিস একটা কথা বলেছিলেন, যে কথাটা অসংবেদনশীল। অসংবেদনশীল তাও আমি অনেক হালকাভাবে বললাম কথাটা। যে কোনো একটা দেশের কাছে একটা সচেতন জেগে থাকা যুব সমাজ একটা দেশের গর্ব হবে, যে আমার দেশের যুব সমাজ প্রশ্ন করে, আমার দেশের যুব সমাজ খারাপকে খারাপ, ভালোকে ভালো বলে। গর্ব করবো কোথায় আমি তাকে নিয়ে? তা না করে চিফ জাস্টিস এমন একটা কথা বললেন যেন দেশের যুব সমাজ এই যে প্রশ্ন করে এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ, তাদেরকে আরশোলা বলে গালাগাল দিলেন। আমাদের দেশের একটা, এতদিন যেহেতু আমাদের দেশের জুডিশিয়ারি এত শক্তিশালী, আমাদের দেশে এই একটা ব্যাপার আছে, দেখবেন বহু বছর ধরেই চলে আসছে, যে নেতা মন্ত্রীর বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক সময় অনেক কথা বলি, কিন্তু কোর্ট একবার কিছু বলে দিলে আমাদের তাই নিয়ে চট করে মুখ দিয়ে দেখবেন কথা বেরোয় না। একটা বড় অংশের মানুষের মধ্যে ধারণা আছে যে ওই নিয়ে কথা বলতে গেলে এমন ভাষণ ভাসবো যে কেউ আমায় বাঁচাতে পারবে না। সেখানে এই কথাটা বললেন আর কেউ নয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই কথাটা বললেন। দেশের সেই অর্থে দেখতে গেলে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, যার ওপর আর কিছু নেই, যার ওপর আর কোনো রায় দেওয়ার ক্ষমতা কারণ নেই, দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সাংবিধানিক পদে থাকা এই কথাটা বলার পরে লোকের ভয় পেয়ে যাওয়া, ঘাবড়ে যাওয়া ছেড়ে দিন, তার এই কথাটাকে আক্রমণ করে
যে যুব সমাজ যেভাবে রাস্তায় নেমে গেল তা একটা অল্টারনেট পলিটিক্যাল মুভমেন্ট হয়ে গেল। উনি ককরোচ বলে গালাগাল দিলেন, তো তারা সেই গালাগালটাকে মাথায় তুলে নিয়ে সেই নামে নিজেরা অর্গানাইজড হয়ে সিস্টেমের বিরুদ্ধে আরো জোরালোভাবে রাস্তায় নেমে গেলেন। এবং এর প্রভাব কি সিস্টেমের বিভিন্ন ইয়েতে পড়ছে না? আমি দেখলাম কদিন আগে একজন সুপ্রিম কোর্টের জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া তিনি বলছেন একটা সেমিনারে গিয়ে যে কদিন আগে একটা ঘটনা ঘটেছে, কিছু ছেলে তারা গঙ্গার ওপর বসে বা গঙ্গার ধারে বসে মুরগির মাংস খাচ্ছিল। বিজেপির কিছু লোকজন তার বিরুদ্ধে এফআইআর করে কি যে আমাদের মা গঙ্গা অপবিত্র হয়ে যাচ্ছে, মা গঙ্গার পাশে বসে ওরা মাংস খাচ্ছে, তার নামে এফআইআর করেছে। ছেলেগুলোকে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে 3 মাস জেল খাটানো হয়েছে, তারপরে তারা বেল পেয়েছে। সুপ্রিম কোর্টের এই জাস্টিস ভুইয়া বলছেন যে যা হচ্ছে এগুলো দেশে ঠিক হচ্ছে না, এগুলো অন্যায় হচ্ছে। একদিন ধরে এরকম একটা ছেদ অজুহাতে অন্যায়ভাবে 3 মাস জেল খাটানো হচ্ছে মানুষকে, যুব সমাজকে, এগুলো ঠিক হচ্ছে না। আমি বলছি এই যে সিস্টেমের মধ্যে থেকে আমাদের দেশের জুডিশিয়ারির গত 5-6 বছরে এমন অনেক কিছু করেছে যা, যেমন একদিকে ইলেকট্রাল বন্ড বাতিল করা থেকে শুরু করে বহু প্রশ্নে আমাদেরকে উৎসাহিত করেছে, খুশি করেছে, তেমন আবার তার বাবরি মসজিদ নিয়ে রায় থেকে শুরু করে আজকে ট্রায়াল শুরু হলো না কিন্তু 5 বছর 6 বছর ধরে কাউকে বেল দিচ্ছি না, জেলে আটকে রাখছি, এরকম বহু ঘটনা জুডিশিয়ারির প্রতি আমাদের মধ্যে একটা প্রশ্নও তৈরি করেছে, একটা দ্বন্দ্বও তৈরি করেছে। কিন্তু এই জুডিশিয়ারির মধ্যে থেকে এই কণ্ঠস্বরগুলো উঠে আসছে, জুডিশিয়ারিও বুঝতে পারছে, ভারতের এই ইনস্টিটিউশনগুলোও বুঝতে পারছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে সত্যি সত্যি মানুষের ক্ষোভকে আর নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে না। তাই আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, দেখবেন এখন বিজেপির নেতারা কথায় কথায় এই আন্দোলন চলার সময়ও বলছিল যে এইসব মানে ওরা চাইছে ভারতকে নেপাল করে দিতে, ভারতকে বাংলাদেশ করে দিতে, ভারতকে পাকিস্তান করে দিতে। দেখুন আমরা পরিষ্কার, আমরা যারা সিপিআইএম করি আমরা কখনো চাই না ভারত পাকিস্তান হোক কি ভারত বাংলাদেশ হোক, এখানে কোনো অভ্যুত্থানের মাধ্যমে সরকার পাল্টাক, এটা আমরা চাই না, আমরা মনে করি না। আমাদের পার্টির প্রোগ্রামে পরিষ্কারভাবে লেখা আছে আমরা গণতান্ত্রিক নির্বাচনী পদ্ধতির মধ্যে দিয়ে সরকারে আসতে চাই বা সরকারের পরিবর্তন চাই। এই নিয়ে সিপিআইএম এর মধ্যে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব নেই। সুতরাং প্রচার করার জন্য কেউ এই কথা বলতে পারে যে ভারত আন্দোলন হচ্ছে মানে ভারত পাকিস্তান হয়ে যাচ্ছে, নেপাল হয়ে যাচ্ছে, বাংলাদেশ হয়ে যাচ্ছে, কিন্তু নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের ওই চেহারা হয়েছে তার কারণটা হচ্ছে একটা সময় ওখানে স্বচ্ছভাবে ইলেকশন ব্যবস্থাটাই উঠে গেছিল। ভারতের যেন সরকার পরিবর্তন বাংলাদেশের পথে, নেপালের পথে, পাকিস্তানের পথে না হয়, ভারতের সরকার পরিবর্তন যেন গণতান্ত্রিক পথে হয়, সেইটা নিশ্চিত করার জন্য আগে এইটা নিশ্চিত করতে হবে যে ভারতবর্ষের পার্লামেন্টারি গণতন্ত্র যেন রক্ষিত হয়, সরকারে কেউ এসে যেন ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুকে নিজের পকেটে ভরে নিয়ে পার্লামেন্টারি গণতন্ত্রে মানুষের প্রতিবাদ করা, বিক্ষোভ দেখানোর পরিসরটাকেই না কেড়ে নেয়। যখন সেইটা হয় তখন একটা সময় মানুষ বাধ্য হয় রাস্তায় নেমে আসতে। আমরা চাই না ভারতে সেটা হোক, ভারতই থাকবে এবং বিজেপিকে কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। গণতান্ত্রিক পথে ভারতের সরকার 2029-এ পাল্টাবে। তার জন্য যে লড়াই, সেই লড়াই খালি রাজনৈতিক লড়াই নয়, সেই লড়াই যত না রাজনৈতিক তার থেকে অনেক বড় একটা সামাজিক লড়াই, বৃহত্তর একটা সামাজিক সেতুবন্ধন করে নিশ্চয়ই সেই লড়াই আমরা লড়ব। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত এবং সেই লড়াই আমরা জিতবো। আপনারা সবাই ভালো থাকবেন। কমরেড সুভাষ চক্রবর্তীর স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা, আমার লাখো লাল সালাম।